ক্লাস 12 বিজনেস স্টাডিজের সেকেন্ড পার্ট বিজনেস ফিনান্স অ্যান্ড মার্কেটিংয়ের মার্কেটিং ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা আমরা করছিলাম। আজকে আমরা করব তার থার্ড এবং লাস্ট পার্ট। আগের দিন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা শুরু করেছিলাম, যেটাকে আমরা বলছিলাম মার্কেটিং মিক্স। তার ভেতর যে কম্পোনেন্টগুলো ছিল তার প্রোডাক্ট আর প্রাইসিং নিয়ে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম। আজকে আমরা তার বাকি পোর্শনগুলো নিয়ে আলোচনা করব, যার মধ্যে আমাদের ফার্স্ট আসছে ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। যদি তোমরা মার্কেটিং মিক্স টপিকটা দেখো তাহলে দেখবে সেখানে প্রোডাক্ট প্রাইসের পর প্লেস কনসেপ্টটা এসছিল। এই প্লেসকেই আমরা ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন বলছি। তাহলে আমরা আগে জেনে নেব এই ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন বেসিক্যালি কী। The third element of marketing mix is place or physical distribution. Through this component, goods and services are made available at right place at right time to right people without change. অর্থাৎ মার্কেটিং মিক্সের থার্ড কম্পোনেন্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন বলতে আমরা সেই কম্পোনেন্টকেই বুঝি যার মাধ্যমে আমরা ঠিক জায়গায় সঠিক সময় এবং সঠিক দামে সঠিক পাবলিকের কাছে বা কনজিউমারের কাছে আমরা আমাদের গুডস এবং সার্ভিসেসকে পৌঁছে দেব উইদাউট এনি অল্টারেশন। Once goods are manufactured, packaged, branded, priced and promoted, these must be made available to customers at right place in right quantity and at right time. একবার আমরা যখন গুডসটাকে ম্যানুফ্যাকচার করে নিই, তারপরে আমরা তাকে প্যাকেজ করি, তার ব্র্যান্ড নেম ফিক্সড করি, তার প্রাইস ট্যাগ লাগাই এবং তাকে প্রমোট করার চেষ্টা করি। এগুলো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমাদের দরকার হয় এই গুডসগুলোকে আমাদের ডিস্ট্রিবিউট করে দেবার, যাতে সঠিক সময়ে সঠিক কোয়ান্টিটিতে সঠিক জায়গার কনজিউমাররা সেটাকে অ্যাভেল করতে পারে। This physical handling and movement of goods from place of production to the place of distribution is referred to as physical distribution. এই যে আমরা এইভাবে ফিজিক্যাল হ্যান্ডলিং করব গুডসগুলোকে, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা প্রোডাকশনের পর সেটাকে ডিস্ট্রিবিউট করতে পারি, তাকেই আমরা বলবো ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। Physical distribution covers all the activities required to physically move goods from manufacture to the consumer. ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন বলতে আমরা সমস্ত রকম অ্যাক্টিভিটিসকে বুঝি যেগুলো সাধারণভাবে করা হয়ে থাকে পণ্য সামগ্রী ম্যানুফ্যাকচারের থেকে কনজিউমারের কাছে পৌঁছাতে। এগুলোর ভেতর আমরা যেগুলো পাই, যে অ্যাক্টিভিটিসগুলো, সেগুলো হচ্ছে অর্ডার প্রসেসিং, ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউসিং অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল। এই ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনের মধ্যেই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন। আমরা জেনে নেব চ্যানেলস অফ ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝি। Distribution channels are set of independent organizations involved in the process of making goods or services available for the use or consumption by consumer or business users. তাহলে ডিস্ট্রিবিউশন চ্যানেলস বলতে আমরা একটা ইন্টারডিপেন্ডেন্ট সেটকে বুঝি, যার মধ্যে আমাদের অর্গানাইজেশনস থাকে, মানে ইন্টারডিপেন্ডেন্ট সেট অফ অর্গানাইজেশনস, যাদের মধ্যে কি থাকে, যারা একটা গুডস বা সার্ভিসকে অ্যাভেলেবেল করে দেয় একটা কনজিউমারের জন্য ফর ফাইনাল কনজাম্পশন। Each layer of marketing intermediaries that bring the product and its ownership closer to the final buyer is called channel level, and the number of intermediary levels indicates the length of a channel. তাহলে একটা এই যে চ্যানেলটা যে থাকবে, যার মাধ্যমে আমাদের গুডসটা প্রোডাকশন যেখানে হচ্ছে সেখান থেকে ফাইনাল কনজাম্পশন অবধি পৌঁছাচ্ছে, তার মধ্যে যতগুলো লেয়ার্স ইনভলভ থাকবে তাকে আমরা বলবো চ্যানেল লেভেল। এটা বেসিক্যালি আমরা মার্কেটিং ইন্টারমিডিয়ারিজকে বুঝে থাকি, এবং যতগুলো ইন্টারমিডিয়ারিজের লেভেল থাকবে সেটাকে আমরা বলবো সেই চ্যানেলের লেন্থ।
মার্কেটিং চ্যানেল দ্যাট হ্যাজ নো ইন্টারমিডিয়ারি লেভেল ইজ কল্ড ডিরেক্ট মার্কেটিং চ্যানেল। একটা মার্কেটিং চ্যানেলে যখন কোনো ইন্টারমিডিয়ারিজ থাকবে না বা ইন্টারমিডিয়ারিজের কোনো লেভেল থাকবে না, তখন আমরা তাকে বলে থাকি ডিরেক্ট মার্কেটিং চ্যানেল। যেমন আমরা এক্সাম্পল দিতে পারি বাটা শু, ওখানে কোনো মাঝখানে ইন্টারমিডিয়ারিজরা থাকে না, তাই ওটা ডিরেক্ট মার্কেটিং চ্যানেল। অন দ্য আদার হ্যান্ড এ চ্যানেল কন্টেনিং ওয়ান অর মোর ইন্টারমিডিয়ারি লেভেল ইজ কল্ড ইনডিরেক্ট মার্কেটিং চ্যানেল। অর্থাৎ এখানে যখন আমাদের মধ্যে অনেকগুলো ইন্টারমিডিয়ারি লেভেলস থাকে বা অনেকজন ইন্টারমিডিয়ারিজ থাকে, তখন আমরা তাকে বলি ইনডিরেক্ট মার্কেটিং চ্যানেল। জেনারেলি আমরা 4টে টাইপের ডিস্ট্রিবিউশন চ্যানেল দেখে থাকি। সেগুলো হচ্ছে আমাদের 0 লেভেল, 1 লেভেল, 2 লেভেল অ্যান্ড 3 লেভেল চ্যানেলস। তোমরা তার পাশেই দেখো দেওয়া আছে কিভাবে গুডসটা আমাদের প্রডিউসারের কাছ থেকে কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে, যেটা প্রডিউসার ডাইরেক্ট কনজিউমারকে সোল্ড আউট করছে, দ্যাট ইজ 0 লেভেল। মাঝখানে আমরা দেখো যখন রিটেলার একজন থাকছে তখন সেটা হচ্ছে 1 লেভেল, যখন হোলসেলার রিটেলার দুজন থাকছে 2 লেভেল। অর্থাৎ মাঝখানে যতজন ইন্টারমিডিয়ারিজ থাকবে তত কিন্তু তোমার লেভেলসটা বাড়বে। তার মানে 0 লেভেল যে চ্যানেল সেটাকে আমরা ডিরেক্ট মার্কেটিং চ্যানেলও বলে থাকি। এবারে আমরা চলে যাব সেই সমস্ত ফ্যাক্টরসের ক্ষেত্রে যেগুলো আমাদের এই মার্কেটিং চ্যানেলকে চুজ করতে সুবিধা করে। ফার্স্ট ওয়ান ইজ দ্য নেচার অফ প্রোডাক্ট, অর্থাৎ পণ্যের প্রকৃতি। পণ্য কী ধরনের, সেটা কি শিল্প পণ্য নাকি ভোগ্য পণ্য, দ্রুত বিক্রিত পণ্য না ধীরে বিক্রিত পণ্য, পচনশীল পণ্য না অপচনশীল পণ্য নয়, মরশুমি পণ্য নাকি সারা বছর ধরে সেই পণ্যটা আমাদের বন্টন করা সম্ভব, সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা কোন ধরনের চ্যানেল চুজ করব। নেক্সট হচ্ছে নেচার অফ বিজনেস, অর্থাৎ ব্যবসার প্রকৃতি। কোন কারবার প্রগাঢ় মূলধন ভিত্তিক, কোনো কারবার প্রগাঢ় শ্রম ভিত্তিক, কোনো কারবার আবার মরশুমি, কোনো কারবার আবার সারা বছর ধরে উৎপাদন ও পণ্য বিক্রয় করে, কোনো কারবার আমাদের দ্রুত গতিতে চলে, কোনো কারবার আবার ধীরে ধীরে চলে। কারবারের প্রকৃতি এবং কারবারের পলিসি অনুসারে আমাদের এই পণ্যের যে আমাদের চ্যানেল সেটাকে ঠিক করতে হয়। নেচার অফ মার্কেট, নেচার অফ মার্কেট অর্থাৎ বাজারের প্রকৃতি, অর্থাৎ পণ্যের সাফল্য বা ব্যর্থতা পুরোটাই বাজারের ওপর নির্ভর করে। বাজারের চাহিদা যোগান, প্রতিযোগিতার ভারসাম্য, বাজারের পরিধি, স্থিতিস্থাপকতা, এগুলোকেও কিন্তু আলাদাভাবে আমাদের গুরুত্ব দেওয়া হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন পলিসি বা বন্টন নীতি, অর্থাৎ পণ্য বন্টনের ক্ষেত্রে কোন নীতি প্রয়োগ করা হবে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ পণ্য বন্টনের ক্ষেত্রে ইন্টেন্সিভ নীতিও প্রয়োগ করা হতে পারে বা এক্সক্লুসিভ নীতিও প্রয়োগ করা হতে পারে। নীতিতে প্রতিনিধি মারফত পণ্য বিক্রয়ের ব্যবস্থা করা হয়ে থাকে, সুতরাং নীতির গুরুত্বও কিন্তু অপরিসীম। অল্টারনেটিভ চ্যানেল, অর্থাৎ কোনো পণ্যের বন্টন প্রণালী স্থির করার আগে তার বিকল্প যে প্রণালী রয়েছে তার সাথে আমাদের তুল্যমূল্য একটা আলোচনা করতে হয়। তারপরে যেটি আমাদের ক্ষেত্রে বেশি উপযুক্ত তার উপর নির্ভর করে যে আমরা কোন চ্যানেলটাকে চুজ করব। নেক্সট হচ্ছে কোঅপারেশন বিটুইন প্রডিউসার্স অ্যান্ড মিডলম্যান, অর্থাৎ উৎপাদক এবং মধ্যস্থ কারবারিদের মধ্যে সহযোগিতা। বিপণনের উদ্দেশ্যকে সফল করতে গেলে সকলের সহযোগিতা প্রয়োজন। উৎপাদক তার পণ্যের বিজ্ঞাপন ও বিক্রয় প্রসারের ব্যবস্থা করে এবং মধ্যস্থ কারবারিরা পণ্য বিক্রয়ের আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করে। সুতরাং উভয়ের পারস্পরিক সহযোগিতা কিন্তু একান্তই কাম্য। নেক্সট হচ্ছে গভর্নমেন্ট রেস্ট্রিকশনস, যে সমস্ত পণ্য সরকারি বিধিনিষেধ প্রয়োগ করা হয় বর্তমানে সেই সমস্ত পণ্যের বন্টন প্রণালী নির্বাচনে বিধিনিষেধগুলোকেও আলাদা করে গুরুত্ব দিতে হয়। নেক্সট হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য প্রডিউসার, অর্থাৎ উৎপাদকের আর্থিক অবস্থা। উৎপাদকের আর্থিক সঙ্গতির ওপরও পণ্যের বন্টন প্রণালী অনেকাংশেই নির্ভর করে। দীর্ঘ বন্টন প্রণালীতে পণ্যের বিক্রয়লব্ধ অর্থ পেতে অনেক দেরি হয়, সেই জন্য সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি দরকার হয়ে পড়ে। সুতরাং আমাদের আগে সেটাকে দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে স্টেট অফ কম্পিটিশন বা প্রতিযোগিতার মাত্রা। বাজারে প্রতিযোগিতার মাত্রার ওপর বন্টন প্রণালী নির্ভর করে। একচেটিয়া কারবারে সরল বন্টন প্রণালী নির্বাচন করা হয়, কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে আমাদের বন্টন প্রণালী নির্ধারণ করার আগে বহু বিষয় আলোচনা করে নিতে হয়ে থাকে।
নেক্সট আমরা চলে যাব প্রমোশনে। প্রমোশন বলতে আমরা আগে জেনে নেব প্রমোশন বলতে আমরা কি বুঝে থাকি। In the absence of communication, the consumers would not be able to know about the product and how it can satisfy their needs and wants, or may not be convinced about its utility and benefit. যখন উৎপাদক এবং কনজিউমারের মধ্যে ডাইরেক্ট কমিউনিকেশন থাকে না, তখন কনজিউমারদের পক্ষে প্রচণ্ড অসুবিধা হয় এটা বুঝতে যে এই প্রোডাক্টটার নেচার কি, সেটা কি করে তোমাদের নিড এবং ওয়ান্টকে স্যাটিসফাই করতে পারবে, এবং তাদের ইউটিলিটি এবং বেনিফিট সম্পর্কেও তারা কনভিন্সড হতে পারে না। Promotion is an important element of marketing mix by which marketers makes use of various tools of communication to encourage exchange of goods and services in the market. প্রমোশন হচ্ছে সেই ইম্পর্ট্যান্ট এলিমেন্ট যার মাধ্যমে মার্কেটাররা আমাদের বিভিন্ন রকমভাবে কমিউনিকেট করতে পারে, যার মাধ্যমে গুডস এবং সার্ভিসের এক্সচেঞ্জও অনেক তাড়াতাড়ি হয় আমাদের মার্কেটে। Promotion refers to the use of communication with twin objective of information potential consumers about a product and persuading them to buy it. অর্থাৎ প্রমোশন যে ফ্যাক্টরটা রয়েছে তার মুখ্য উদ্দেশ্য মেনলি দুটোই। একটা হচ্ছে পোটেনশিয়াল কনজিউমারকে ইনফর্ম করা যে কী ধরনের প্রোডাক্ট আমরা বাজারে আনতে চলেছি, এবং যারা সেই প্রোডাক্ট কিনতে ইচ্ছুক তাদেরকে এনকারেজ করা সেই প্রোডাক্টটা কেনার জন্য। Promotion mix refers to the combination of promotional tools used by an organization to pursue its marketing objective. Promotion mix বলতে আমরা সমস্ত প্রমোশনাল টুলসগুলো কম্বিনেশনকে বুঝি, যেটার মাধ্যমে একজন অর্গানাইজেশনের ওনার একটা তার মার্কেটিং অবজেক্টিভকে ফিক্সড করে থাকে। এগুলো হলো অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং, সেলস প্রমোশন অ্যান্ড পাবলিসিটি। ফার্স্টে আমরা যাব আমাদের অ্যাডভার্টাইজিংয়ে। জেনে নেব অ্যাডভার্টাইজিং বলতে আমরা কি বুঝি। অ্যাডভার্টাইজিং ইজ দ্য মোস্ট কমনলি ইউজড টুল অফ প্রমোশন। It is a non-personal form of communication which is paid by the marketers or sponsor to promote some goods and or services. The most common mode of advertising are newspaper, magazine, television and radio. তাহলে অ্যাডভার্টাইজিং হচ্ছে একটা প্রমোশনের টুল, কারণ এটা নন পার্সোনাল, কারণ এখানে প্রডিউসাররা কনজিউমারের সাথে ডিরেক্ট কোনো পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারে না। এখানে যারা মার্কেটার থাকেন বা স্পন্সর থাকেন তারা এর জন্য পেমেন্ট করেন এবং গুডসটাকে প্রমোট করেন। আমরা নিউজ পেপার, ম্যাগাজিন, টেলিভিশন, রেডিও সব জায়গাতেই কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকি। Marketing management must make 4 important decisions when developing an advertisement program. Marketing management কে 4টে ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হয় যখন তারা অ্যাডভার্টাইজিং প্রোগ্রামটা করে থাকে। সেগুলো কি কি? সেটিং অ্যাডভার্টাইজমেন্ট অবজেক্টিভ, সেটিং দ্য অ্যাডভার্টাইজিং বাজেট, ডেভেলপিং দ্য অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি অ্যান্ড ইভ্যালুয়েটিং দ্য অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস। এবার আমরা কিছু ফিচার্স পড়ব যেটা একান্তই অ্যাডভার্টাইজিংয়ের মানে একদম পার্সোনাল ফিচার্স যেটাকে আমরা বলে থাকি, বা যেটা এক্সক্লুসিভলি ফর অ্যাডভার্টাইজমেন্ট। পেড ফর্ম, আমরা জানি অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে একটা পেড ফর্ম, এর জন্য একটা খরচ লাগে, যিনি মার্কেটার বা যিনি স্পন্সর তিনি সেই খরচটা বেয়ার করেন যাতে তিনি কমিউনিকেট করতে পারেন। ইমপার্সোনালিটি, এখানে প্রডিউসাররা ডাইরেক্টলি কনজিউমারের সাথে কমিউনিকেট করতে পারে, যেহেতু ডাইরেক্টলি করতে পারে না, যেহেতু তারা করতে পারে না সেই জন্য এটাকে আমরা ইমপার্সোনাল মেথড বলে থাকি। আর একবার একটু বলে দিই, অ্যাডভার্টাইজিং তখনই হয় যখন প্রডিউসাররা কনজিউমারের সাথে ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারে না, যেহেতু পার্সোনাল কন্ট্যাক্ট থাকে না সেই জন্য এটাকে আমরা ইমপার্সোনালিটি বলে থাকি। আইডেন্টিফাইড স্পন্সর, এখানে কি হয়, এখানে কিছু আইডেন্টিফাইড ইন্ডিভিজুয়াল বা কোম্পানি থাকে যারা অ্যাডভার্টাইজিংয়ের এই ব্যাপারটাকে পরিচালনা করেন এবং তার জন্য যে কস্ট থাকে সেটা বেয়ার করেন, সেই জন্য এখানে স্পন্সর আমাদের আইডেন্টিফাইড হয়ে যায়। এবারে আমরা জানবো যে আমাদের ইম্পর্টেন্স কি রয়েছে এই অ্যাডভার্টাইজিংয়ের। ফার্স্ট ওয়ান হচ্ছে ক্রিয়েশন অফ ডিমান্ড। আমরা একটা নতুন পণ্য ডেভেলপ করলে সেই পণ্যটা শুধু তো হবে না, সেটাকে মার্কেটেবল করতে হবে, তাই জন্য এই অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমরা পণ্যটাকে বাজারে নিয়ে আসি এবং কনজিউমারদের অ্যাওয়ার করে থাকি সেই পণ্য নিয়ে, অর্থাৎ তার ডিমান্ড তৈরি হয়।
নেক্সট হচ্ছে ইনক্রিজ ইন সেল, একটা প্রোডাক্টের যত ডিমান্ড বাড়বে তার সেল তত বাড়বে, সেল যত বাড়বে তার মানে সেই কোম্পানির আয় তত বাড়বে। ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্ট, অনেক সময় অনেক কোম্পানি নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে আসেন, শুধু তাই নয় অনেক সময় নতুন কোনো কোম্পানি মার্কেটে তাদের প্রোডাক্ট লঞ্চ করে, তাই তাদের প্রোডাক্টের ইন্ট্রোডাকশন করানোর জন্য কনজিউমারের সাথে অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয়। রিডাকশন অফ প্রোডাকশন কস্ট, আমরা শুরু থেকেই দেখলাম যে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ডিমান্ড তৈরি করা যায়, যার ফলে আমাদের সেল বাড়ে, তাহলে সেল যত বাড়বে তত আমরা বাল্ক প্রোডাকশনের দিকে এগোতে পারবো, যত বাল্ক প্রোডাকশনে এগোবো তত আমরা লার্জ স্কেল প্রোডাকশনের যে অ্যাডভান্টেজেসগুলো আছে সেগুলোকে অ্যাভেল করতে পারবো, অর্থাৎ ওভারঅল প্রোডাকশন কস্টটা কিন্তু আমাদের কমবে। নেক্সট হচ্ছে ইকুইলিব্রিয়াম বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, শুধুমাত্র গুডস প্রডিউস করলেই তো চলবে না, সেটার মার্কেট ডিমান্ড ক্রিয়েট করতে হবে। অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমরা সেই মার্কেট ডিমান্ড ক্রিয়েট করে থাকি এবং বিভিন্নভাবে মার্কেট সার্ভে করে আমরা তার কতটা ডিমান্ড হয়েছে সেটা জানতে পারি। অ্যাজ এ রেজাল্ট আমরা এমনভাবে গুডস তৈরি করব যাতে সেটার যে ডিমান্ড আছে সেটাকে ফুলফিল করতে পারে, কিন্তু সেটার কোনো অতিরিক্ত সারপ্লাস বা অতিরিক্ত শর্টেজ যাতে না হয়ে যায়। সেফগার্ড অফ কনজিউমার্স ইন্টারেস্ট, তাহলে একটা প্রোডাক্ট যখন আমরা বাজারে নিয়ে আসবো বিক্রি করব তখন সেই প্রোডাক্টটা সেই ফিচার্সগুলো দিতে হবে বা সেই ইউটিলিটিটা তার থাকতে হবে যাতে সেটা কনজিউমারের যে নিড সেটাকে স্যাটিসফাই করতে পারে, তাই কনজিউমারের ইন্টারেস্টকে সেফগার্ড করবার জন্য আমাদের অ্যাডভার্টাইজিংয়ের দরকার হয়। নেক্সট হচ্ছে এনহ্যান্স গুডউইল, যত আমাদের জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট বাড়বে, প্রোডাকশান বাড়বে, কনজিউমাররা তার সম্পর্কে অ্যাওয়ার হবে, তত কিন্তু আমাদের সেই যে মার্কেট সেই যে অর্গানাইজেশনটা রয়েছে তার গুডউইল তৈরি হবে এবং সেটা বাড়তে সাহায্য করবে। কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টের কিছু অ্যাডভার্স এফেক্টও আছে, এবার দেখে নেব সেগুলো কি কি। ফার্স্ট ওয়ান হচ্ছে সোশ্যাল ওয়েস্ট, অর্থাৎ সামাজিক অপচয়। প্রতিযোগিতামূলক বিজ্ঞাপনের মাধ্যমে সামাজিক অপচয় হয়, এরকম বিজ্ঞাপনের ফলে পণ্যের বিক্রয় বাড়ে না, বিক্রয় না বাড়লে তার উৎপাদনও কিন্তু বাড়বে না, অথচ বিক্রয়টির জন্য আমাদের যে ব্যয় করতে হবে সেই ব্যয়টা বাড়তে থাকবে, ফলে ওভারঅল একটা প্রোডাক্টের প্রাইস বাড়তে থাকবে, ফলে ক্রেতাদের ক্ষেত্রে সেটা অসুবিধা হবে। ডিফ্রড কাস্টমার্স, অর্থাৎ ক্রেতা প্রতারণা, অনেক সময় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য অর্ধসত্য বা মিথ্যা বিবৃতি দেওয়া হয়ে থাকে, তাতে ক্রেতারা বিভ্রান্ত এবং প্রতারিত হয়ে পড়েন, ফলে ক্রেতাদের বিশ্বাস নষ্ট হয়ে যায়, যার প্রভাব অন্য পণ্যের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। নেক্সট হচ্ছে ড্যামেজেস দ্য জাজমেন্ট অফ কাস্টমার, বিজ্ঞাপনের কৌশল এবং চাতুরি দিয়ে অনেক সময় ক্রেতাদের স্বাধীন চিন্তাশক্তি এবং বিচার বুদ্ধিকে অনেক বড় বড় অর্গানাইজেশন নষ্ট করে দেয়, অনেক ক্রেতারা তাদের আর্থিক সঙ্গতির বাইরে গিয়েও সেই পণ্য কিনতে চান, যার ফলে তারা একটা কৃত্রিম জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন এবং নতুন নতুন সমস্যার সম্মুখীন হন। ক্রিয়েশন অফ মোনোপলি, অর্থাৎ একচেটিয়া বাজারের সৃষ্টি, বিজ্ঞাপন সাধারণত সেই সমস্ত অর্গানাইজেশনই দেন যারা তার কস্টটাকে বেয়ার করতে পারবে, এর ফলে অনেক ছোট ছোট অর্গানাইজেশন যারা হয়তো সমতুল্য এবং সমমানের পণ্যই উৎপাদন করছেন তারা বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে হারিয়ে যান এবং বড় কারবারগুলোর একচেটিয়া প্রতিপত্তি সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে মোরাল ডিগ্রেডেশন, মানে হচ্ছে নৈতিক অধঃপতন, পণ্যের চাহিদা বৃদ্ধি এই আশায় বিক্রেতারা অনেক সময় অনেক কুরুচিপূর্ণ অশ্লীল বিজ্ঞাপন প্রচার করে থাকেন, যা সামাজিক নৈতিকতাকে কিন্তু ক্ষয় করে। নেক্সট হচ্ছে শিফটিং অফ ডিমান্ড বা চাহিদা স্থানান্তর, অনেক ক্ষেত্রেই দেখা যায় বিজ্ঞাপন পণ্যের চাহিদা সৃষ্টি করতে ব্যর্থ হয়, বাজারে পণ্যের চাহিদা একই থাকে, নতুন কোনো পণ্যের চাহিদা সৃষ্টি হয় না, শুধুমাত্র চাহিদার স্থানান্তর হয়ে থাকে, অর্থাৎ এক উৎপাদকের পণ্যের চাহিদা অন্য উৎপাদকের পণ্যের কাছে চলে যায়, এর ফলে আমাদের বিপুল পরিমাণ ব্যয় বেড়ে যায়। নেক্সট হচ্ছে লস অফ গুডউইল অফ বিজনেস, কারবারি জগতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারবারিরা বিভিন্ন ছলচাতুরির আশ্রয় নেন, যা কালক্রমে ক্রেতাদের কাছে প্রত্যাশিত হয়ে পড়ে, যা এর ফলে কারবারের সুনাম নষ্ট হয় এবং ক্রেতাদের বিশ্বাসভঙ্গ হয়ে থাকে। এবার আমরা চলে যাব আর একটা ইম্পর্টেন্ট টপিকে, দ্যাট ইজ পার্সোনাল সেলিং। পার্সোনাল সেলিং কাকে বলে? পার্সোনাল সেলিং ইনভলভস ওরাল প্রেজেন্টেশন অফ মেসেজ ইন ফর্ম অফ কনভারসেশন উইথ ওয়ান অর মোর prospective customers for the purpose of making sale. It is a personal form of communication.
পার্সোনাল সেলিং বুঝতেই পারছি একটা পার্সোনাল ফর্ম, যেখানে আমরা আমাদের টেন্টেটিভ যে কাস্টমার থাকবে সেরকম এক বা একাধিক কাস্টমারের সাথে তাদেরকে আমরা ওরালি রিপ্রেজেন্ট করব আমাদের পণ্যের গুণাগুণ নিয়ে, যার জন্য আমাদের তাদের সাথে কনভারসেশনের দরকার হবে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কোম্পানি অ্যাপয়েন্ট সেলস পারসনস টু কন্ট্যাক্ট দ্য প্রসপেক্টিভ বায়ার্স অ্যান্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপ দ্য প্রোডাক্ট প্রেফারেন্স উইথ দ্য এম অফ মেকিং সেল। এই ক্ষেত্রে কোম্পানিরা পার্সোনাল একজন সেল পারসনকে অ্যাপয়েন্ট করে, যারা বায়ারদের সাথে কথা বলে, তাদের নিজের প্রোডাক্ট সম্পর্কে অ্যাওয়ার করে এবং প্রোডাক্ট প্রেফারেন্সকে ডেভেলপ করতে সাহায্য করে। এই সেলস পার্সোনাল কারা? দিজ আর দ্য ইন্ডিভিজুয়াল অ্যাক্টিং ফর আ কোম্পানি বাই পারফর্মিং ওয়ান অর মোর ফলোয়িং অ্যাক্টিভিটিস। এরা হচ্ছেন এমন একজন ইন্ডিভিজুয়াল যারা কোম্পানির হয়ে কাজ করেন এবং নিচের কাজগুলোর মধ্যে এক বা একাধিক কাজ করে থাকেন, যেমন প্রসপেক্টিং, কমিউনিকেটিং, সার্ভিসিং অ্যান্ড ইনফরমেশন গ্যাদারিং। সুতরাং সেলস পার্সনের মার্কেটিংয়ের জন্য যে ইম্পর্টেন্ট রোল থাকে সেগুলো হচ্ছে অ্যাজ হেল্পার টু প্রডিউসার, as friend and philosopher, as catalyst of sales growth, as connecting link, helps to continue the production process. এবার আমরা দেখব একজন প্রোডাকশন যে সেলস পার্সোনাল থাকবে তার কি কি এসেনশিয়াল কোয়ালিটিস থাকা প্রয়োজন। তার কিছু নর্মাল কোয়ালিটিস থাকবে, যেমন সেটাকে হ্যান্ডসাম আর স্মার্ট হতে হবে, তার গুড হেলথ এবং পোলাইট ম্যানার থাকতে হবে, তার প্রপার পার্সোনালিটি এবং এটিকেট থাকতে হবে, তার সেলফ কনফিডেন্স থাকতে হবে এবং তাকে সোশ্যাল হতে হবে যাতে সবার সাথে মিলেমিশে যেতে পারে, সে ইন্টেলিজেন্ট হবে এবং তার প্রেজেন্স অফ মাইন্ড থাকবে যাতে সে কোনো হঠাৎ অসুবিধার সম্মুখীন হলে সেটাকে কাটিয়ে উঠতে পারে, তার পেশেন্স থাকবে অ্যান্ড পার্সিভেন্স থাকবে, সে তার সাথে কথাবার্তা বলে এমন তার অ্যাটিটিউড হতে হবে যাকে আমরা ডিপেন্ড করতে পারি এবং যাকে দেখে আমাদের মনে হয় সে ট্রাস্টওয়ার্দি। এগুলো তো নর্মাল কোয়ালিটি। এছাড়াও তার কিছু অ্যাকওয়ার্ড কোয়ালিটিস থাকবে, যেমন তার একটা স্পেসিফিক অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান থাকবে, তার কোনো স্পেশাল এডুকেশন থাকবে, যে প্রোডাক্টটা সে বিক্রি করতে যাচ্ছে তার সম্পর্কে তার যেন ক্লিয়ার কনসেপ্ট থাকে, তার প্রপার ট্রেনিং থাকবে যে কী করে কাস্টমারদের সাথে ডিল করতে হবে এবং তাদেরকে হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইজ ওরাটরি। এটা কিন্তু অ্যাকওয়ার্ড কোয়ালিটিজের একটা ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট আমরা যাব আমাদের সেলস প্রমোশনে। দেখে নেব সেলস প্রমোশন বলতে আমরা কি বলি। Sales promotion refers to short-term incentives which are designed to encourage the buyer to make immediate purchase of a good or service. These include promotional efforts other than advertising, personal selling, publicity used by a company to boost its sale. সেলস প্রমোশন বলতে আমরা সেই সমস্ত শর্ট টার্ম ইনসেন্টিভকে বুঝবো যেটা একমাত্র করা হয়ে থাকে যাতে বায়াররা ইমিডিয়েট পারচেস করতে পারে। এর মধ্যে সমস্ত প্রমোশনাল এফার্টই থাকবে, কিন্তু অ্যাডভার্টাইজিং, পার্সোনাল সেলিং এবং পাবলিসিটি যেটা এই কোম্পানি করে থাকে তার সেলকে বুস্ট করার জন্য, সেটা কিন্তু সেলস প্রমোশনের মধ্যে পড়ে না। সেলস প্রমোশন অ্যাক্টিভিটিস ইনক্লুড, সেলস প্রমোশন বলতে আমরা কি বুঝি? অফারিং ক্যাশ ডিসকাউন্ট, সেল কন্টেস্ট, ফ্রি গিফট অফার্স অ্যান্ড ফ্রি স্যাম্পল ডিস্ট্রিবিউশন। এগুলোর সঙ্গে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। সেলস প্রমোশন ইজ ইউজুয়ালি আন্ডারটেক টু সাপ্লিমেন্ট আদার প্রমোশনাল এফার্ট সাচ অ্যাজ অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্সোনাল সেলিং। এই সেলস প্রমোশন সাধারণভাবে করা হয় কারণ এটা বাকি যে সমস্ত সেল প্রমোশনগুলো থাকছে বা প্রমোশনাল এফার্টগুলো থাকে তার সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে থাকে। Companies use sales promotion tools specifically designed to promote customers, for example, free sample, discounts and contest to dealer, cooperative
advertising, dealer discount and dealer incentive and contest, and to salesman for example bonus, salesman contest, special offer। অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারছি এটাই একমাত্র সেই প্রমোশনাল টুল যেটা কিন্তু ডিফারেন্ট লেভেলের জন্য ডিফারেন্ট হবে। কনজিউমারদেরকে এনকারেজ করার জন্য আমরা যে সেলস প্রমোশনটা অ্যাডাপ্ট করব, অবভিয়াসলি ডিলারকে এনকারেজ করার জন্য সেটা করব না, আবার ডিলারকে এনকারেজ করার জন্য আমাদের যে প্রমোশনাল টুল ইউজ করা হবে সেটা কিন্তু সেলসম্যানকে আমাদের এনকারেজ করার জন্য ইউজফুল হবে না। সুতরাং এবার আমরা দেখে নেব সেই সমস্ত সেলস প্রমোশন টেকনিক্সগুলো। ফার্স্ট ওয়ান হচ্ছে কনজিউমারের লেভেলে। এক্ষেত্রে আমরা কি করব, স্যাম্পল দেব, কুপন দেব, রিবেট বা স্পেশাল ডিসকাউন্ট দেব, প্রিমিয়ামস হবে, কন্টেস্ট বা লটারি হবে, ফ্রি ট্রায়াল হবে, প্রোডাক্ট ওয়ারেন্টি হবে। এগুলো কিন্তু সমস্ত কিছুই কনজিউমারদের জন্য করা হয়ে থাকে যাতে কনজিউমাররা এনকারেজ হয়। এগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। যেমন আমরা স্যাম্পল তাদেরকে দিয়ে থাকি, অনেক সময় ফ্রি স্যাম্পল আমাদের বাড়িতে এসে দিয়ে যায় যাতে ইউজ করি এবং সেটা আমরা কিনি। তারপরে অনেক সময় কুপন দেয়, যেই কুপন নিয়ে গেলে আমরা অনেক সময় স্পেশাল ডিসকাউন্ট পেতে পারি। অনেক সময় যারা সেই প্রোডাক্টটা কিনতে চাইছে তাদের মধ্যে আমরা লটারি করে থাকি এবং সেই লটারিতে যারা জিতবে তাদের জন্য আমাদের স্পেশাল প্রাইজের ব্যবস্থা থাকে। কখনো কখনো আমাদের ফ্রি ট্রায়াল দিতে দেওয়া হয় যে একবার ইউজ করে দেখার জন্য। কখনো কখনো আমাদের প্রোডাক্ট ওয়ারেন্টি দেওয়া হয়। এটা নিয়ে তো আমরা সবাই জানি যে সব প্রোডাক্টের একটা স্পেসিফিক ওয়ারেন্টি থাকে, যার মধ্যে যদি প্রোডাক্টের কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু আফটার সেল সার্ভিসটা ফ্রিতে পাওয়া যায়। কিন্তু ডিলারদের এনকারেজ করতে তো এগুলো লাগবে না, সেই জন্য ডিলারদের জন্য আমরা কি করতে পারি, আমরা প্রাইস অফ দিতে পারি। কোনো জিনিসের দাম 100 টাকা, সেটা যখন ডিলাররা পারচেস করবে তারা হয়তো 50 টাকায় পারচেস করবে এবং বিক্রি করবে 70 টাকায়, তাহলে তাদের অনেকটা লাভ হচ্ছে। অনেক সময় তাদের একটা টার্গেট দিয়ে দেওয়া হয়, সেই টার্গেটটা যদি তারা অ্যাচিভ করতে পারে তাহলে সেক্ষেত্রে স্পেশাল অ্যালাওয়েন্সেসের ব্যবস্থা থাকে। এছাড়াও অনেক সময় ডিলারদের এনকারেজ করবার জন্য আমরা ফ্রি গুডস তাদেরকে দিয়ে থাকি যাতে তারা সেই গুডসটাকে সেল করতে আরও উৎসাহিত বোধ করে। কিন্তু সেলসম্যানদের যখন আমরা সেল প্রমোট করব তখন আবার আমাদের এই সমস্ত যে অ্যালাওয়েন্সেসগুলো আছে ওগুলোই শুধু দিলে চলবে না, এর সাথে আমাদের তাদেরকে সেলস মিটিং করানোর দরকার হতে পারে, যে তাদের যা কোয়ারি আছে বা তাদের নিজেদের মধ্যে একটা ইনফর্মাল কমিউনিকেশন যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাদের মধ্যে অনেক সময় কন্টেস্ট হতে পারে, যেরকম আমরা কনজিউমারদের লেভেলে করেছিলাম, যে জিতবে তাদের জন্য প্রাইজ থাকবে। এছাড়াও আমাদের তাদের জন্য প্রোডাক্ট ডেমনস্ট্রেশনের ব্যবস্থাও করা হতে পারে। এই অবধি তোমাদের সেলস প্রমোশনে রয়েছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পাবলিসিটি, যেটাই আমাদের লাস্ট টপিক। দেখে নেব পাবলিসিটি বলতে আমরা কি বুঝি। পাবলিসিটি ইজ সিমিলার টু অ্যাডভার্টাইজিং। পাবলিসিটি বলতে আমরা অ্যাডভার্টাইজিংকেই বুঝি, ইন দ্য সেন্স দ্যাট ইট ইজ এ নন পার্সোনাল ফর্ম অফ কমিউনিকেশন, কারণ এটার মধ্যেও কোনো পার্সোনাল কমিউনিকেশন থাকে না। হাউ এভার অ্যাজ এগেনস্ট অ্যাডভার্টাইজিং ইট ইজ এ নন পেড ফর্ম অফ কমিউনিকেশন। Publicity generally takes place when favorable news is presented in the mass media about a product or service. Thus, two important features of publicity are that publicity is an unpaid form of communication and it does not involve any direct expenditure. There is no identified sponsor for the communication as message goes as a news item. তাহলে পাবলিসিটি বলতে আমরা কি বুঝি, যখন আমাদের প্রোডাক্টের কোনো ফেভারেবল নিউজ কোনো মাস মিডিয়া প্রেজেন্ট করবে তখন সেটাকে আমরা পাবলিসিটি বলবো। সুতরাং পাবলিসিটি হতে গেলে আমাদের দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এক নাম্বার হচ্ছে এটা আনপেড হবে, মানে যে মিডিয়া আমাদের খবরটা প্রকাশ করবে তাকে যদি আমরা পেড করে দিই আমাদের আমাদের সম্পর্কে ভালো কথা প্রচারের জন্য, তাহলে সেটাকে কিন্তু আমাদের থিওরিটিক্যালি পাবলিসিটির আন্ডারে নিয়ে আসা যাবে না। শুধু তাই নয়, এখানে কে আমাদের খবরটা প্রচার করছে ভালো হিসেবে তাকে কিন্তু আমরা সেভাবে স্পেসিফাইড ওয়েতে আইডেন্টিফাই করতে পারবো না। সুতরাং এখানে যে স্পন্সর থাকবেন তিনি কিন্তু আইডেন্টিফাইড হবেন না। As information is circulated by an independent source, for example,
the press in the form of news stories and features, the message has more credibility than if that comes as a sponsored message in advertising. মানে আমাদের এক্ষেত্রে যেহেতু একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকছে যারা আমাদের খবরটাকে প্রচার করছে, তাই সেই খবরের বিশ্বাসযোগ্যতা কিন্তু অনেক বেশি থাকছে অ্যাডভার্টাইজিংয়ের থেকে। As the message goes in form of a news rather than the direct sales communication, it can reach even to those persons who otherwise may not pay attention to the paid communication. এখানে কি হচ্ছে, একটা প্রপার ইনফরমেশন সার্কুলেট হচ্ছে সব জায়গাতে, কিন্তু আমরা যখন ডাইরেক্ট সেলস কমিউনিকেশন করি তখন আমরা কি করি, আমরা আমাদের টার্গেট কনজিউমারকে আগে থেকে অ্যানালিসিস করে নিই এবং তাদেরকে টার্গেট করেই আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানাতে চাই। কিন্তু এক্ষেত্রে কি হয়, যেহেতু একটা মাস মিডিয়ায় খবরটা প্রচারিত হয়, সেই জন্য যারা হয়তো আমাদের টার্গেট কাস্টমার নয় বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড নয়, তারাও কিন্তু আমাদের প্রোডাক্ট সম্পর্কে অনেকটা অ্যাওয়ার্ড হতে পারেন। However, the limitation of publicity is that as a medium of promotion, it is not within the control of marketing firm. Thus, a firm cannot use publicity to actively promote its product. কিন্তু এর লিমিটেশন কি, এই যে পাবলিসিটি হবে সেখানে যে মিডিয়ামের মাধ্যমে আমরা প্রমোট করতে চাইছি তারা কিন্তু আমাদের কন্ট্রোলে থাকবে না। তাহলে যেহেতু তারা আমাদের কন্ট্রোলে থাকবে না, সেই জন্য তারা যে সবসময় আমাদের জন্য ফেভারেবল নিউজই প্রচার করবেন সেটা কিন্তু নাও হতে পারে। তারা আমাদের এগেনস্টেও নিউজ দিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আমাদের গুডসের ডিমান্ড তো বাড়বেই না, উপরন্তু কমে যাবে। সুতরাং এই কারণেই আমরা পাবলিসিটিকে কিন্তু কখনোই একটা এফেক্টিভ মেজার হিসেবে দেখতে পারি না আমাদের গুডস প্রমোশনের। এরপরে তোমরা তোমাদের বইতে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট এবং পাবলিসিটি ডিফারেন্স আছে এবং এরকম বহু ডিফারেন্সেস বইতে রয়েছে, সেগুলো কিন্তু তোমরা বই থেকে অবশ্যই একটু দেখে নেবে। তাই জন্য আমরা এবার এই চ্যাপ্টারটাকে শেষ করতে যাব কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দিয়ে। First one, what is marketing? What function does it forms in the process of exchange of goods and services? Distinguish between the product concept and the production concept of the marketing. What is marketing mix and what are the main elements? How does branding help in creating product differentiation? What are the factors affecting determination of a price of a product or service? Discuss the role of intermediaries in distribution of consumer non-durable product. Expenditure on advertising is a social waste. Do you agree? Discuss. Discuss the role of sales promotion as an element of promotion mix. What are the industrial products? How are they different from consumer product? এই অবধি তোমাদের এই চ্যাপ্টারটা পুরো আলোচনা করা হলো। পরের ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।